বাসর ঘরে প্রবেশ মাত্রই অস্পষ্ট গলায় মাম্মা মাম্মা বলে আমার কোলে ঝাঁপিয়ে পড়ল তুলতুল। ঘটনার আকস্মিকতায় কিছুটা তাল হারিয়ে ফেললাম। ক্লান্ত শরীরে আচমকা এভাবে ঝাঁপিয়ে পড়ায় নিজেকে সামলে নিতে মিনিটখানেক সময় লাগলো। আমি চোখ তুলে চাইলাম সামনের মানুষটার দিকে, যার কোল থেকে তুলতুল অনায়াসে লাফিয়ে আমার কোলে এসেছে। তাকে দেখাচ্ছে নির্বিকার, নির্লিপ্ত এবং অতি স্বাভাবিক। মেরুন রঙের পাঞ্জাবি গায়ে জড়ানো, ঠোঁট স্বভাবগত মৃদু হাসি। দুহাত আড়াআড়িভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছেন ধ্রুব, আমার স্বামী ধ্রুব। এ তো কয়েক ঘন্টা আগে 3বার কবুল বলে ধ্রুবর সাথে আমার বিয়ে হয়েছে। সবার কাছে বিয়েটা স্বাভাবিক হলেও আমাদের দুজনের মধ্যে ছিল ছখানেক শর্ত। এসব শর্ত মেনেই বিয়েটা সম্পন্ন হয়েছে। অবশ্য বিয়ে হওয়ার পিছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল কারণ হলো তুলতুল। পরিমতো দেখতে 1.5 বছর বয়সী একটা মেয়ে, নাম তার পূর্ণতা। তুলতুল পাখি, আমার কোলে আসো। ওনার গায়ে ময়লা জীবন আছে, আমার কাছে না হলে জীবন তোমাকে খেয়ে ফেলবে। দুপুর আদুরে কণ্ঠস্বর শুনে আমার মস্তিষ্ক সচল হলো। পরক্ষণে ওনার কথাগুলো বুঝে উঠতে ছ্যাদ করে জ্বলে উঠল আমার পুরো শরীর। ক্ষীণ রাগ নিয়ে তীক্ষ্ণ চোখে চাইলাম ধ্রুবর দিকে। তার ঠোঁট জুড়ে সরল হাসি, দুহাত বাড়িয়ে তুলতুলকে নিজের কাছে নিতে চাইছেন। তবে ওনার কথায় কোনো লাভ হলো না, হয়েছে তার বিপরীত। তুলতুল আবারও মাম্মা মাম্মা বলে আমার গলা আরও শক্ত করে জড়িয়ে ধরেছে। ওনার থেকে আড়াল হতে আমার ঘাড়ে মুখ লুকিয়ে রেখেছে। মনে মনে কিছুটা আনন্দিত হলাম। ধ্রুব আবারও কিছু বলবেন তার আগে মণি আন্টি মানে ওনার মা এসে রুমে উপস্থিত হলেন। আমার দিকে শান্ত চোখে কিছুক্ষণ চেয়ে থেকে রাগে চেহারা তাকালেন ওনার ছেলের দিকে। গম্ভীর মুখ করে তেজি কণ্ঠে বললেন, বাবাকে ওর কোলে দিয়েছিস কেন? সারাদিন বিয়ের এত ঝামেলায় মেয়েটা ক্লান্ত হয়ে গেছে, দেখেছিস না? আমি দিয়েছি নাকি? তোমার নাতনি নিজে এই মেয়ের কোলে লাফিয়ে পড়েছে। ধ্রুবর সহজ সরল স্বীকারোক্তি হয়তো মণি আন্টির পছন্দ হলো না, তাই তো ভীষণ রকম ক্ষেপে উঠলেন তিনি। চোখ গরম করে ধ্রুবকে এক জাম ধমক দিয়ে বললেন, এক থাপ্পড় দেব বেয়াদব। মেয়ে মেয়ে বলছিস কাকে? ও তোর বউ হয়? কিভাবে সম্মান দিয়ে কথা বল। আমি চুপচাপ ওনাদের দুজনের তর্ক বিতর্কে দেখছি। তুলতুলো মাথা তুলে তার ডাগর ডাগর চোখ দুটো দিয়ে তাদেরকে দেখছে। ধ্রুবর চেহারা ভয়াবহ বিরক্তিতে আধার নেমে এসেছে। ব্রুজোড়ার মাঝে পড়েছে বিরক্তির সরলরেখা। হয়তো আমার সামনে এভাবে বকাবকি করায় অপমানিত বোধ করছেন। বাসরঘাটে নতুন বউয়ের সামনে মায়ের মুখে রাম ধমক খাওয়া, এটা নিশ্চয়ই কোনো ছেলের জন্য গর্ববোধ ফোলানোর বিষয় নয়। প্রথম রাতে ইজ্জতের ফালুদা হওয়ায় চোখে মুখে কাঠুরে এনে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন তিনি, আর কোনো কথা বাড়ালেন না। মণি আন্টি এবার আমার সামনে এসে তুলতুলকে নিজের কাছে নিয়ে নিলেন। মণি আন্টির রাগ দেখে হয়তো তুলতুল কিছু বলল না, তবে সাথে সাথে তার মুখ গোমড়া হয়ে এলো, অন্ধকার হয়ে গেল তার মিষ্টি মুখখানা। মুখ দেখে বোঝা যাচ্ছে ভীষণ অভিমান হয়েছে তার। আমি মণি আন্টির উদ্দেশ্যে নরম সুরে বললাম, মণি আন্টি, আজ না হয় পূর্ণ আমার কাছে থাকুক, আমার কোনো সমস্যা হবে না। কী অদ্ভুত, আমার কথাতেও তিনি খেপে গেলেন। আজ হয়তো কথায় কথায় ওনার রেগে যাওয়ার দিবস। মণি আন্টি বেশ রাগান্বিত হয়ে বললেন, দিব এক চর। মণি আন্টি কাকে বলছি? আগে মণি আন্টি দেখেছিস মানলাম, কিন্তু এখন থেকে মণি মা বলবি। পরের বার যেন বলে দিতে না হয়। আর তুলতুল আমার কাছে থাকবে। সারাদিন বিয়ের এত ধকলে তোরা দুজনেই ক্লান্ত, তাই তোরা বিশ্রাম নে। আমি যাই, মহারানীর রাগ ভাঙিয়ে আবার ঘুম পাড়াতে হবে। মণিমা চলে গেলেন। এই মহিলাটি খুবই অদ্ভুত এক জাদুকরী মহিলা। অল্পতেই মানুষকে আপন করে ফেলার খুব ভালো জাদু জানেন তিনি। আমি নিজেও সেই জাদুর কবলে পড়েছি। নিজের ভালোবাসা, অপেক্ষা আর মায়া সব কিছু বিসর্জন দিয়েছি এই বিয়ে নামক সম্পর্কের জন্য। শুধুমাত্র তুলতুল আর মণিমার মায়ায় জড়িয়ে বাধ্য হয়েছি বিয়েতে রাজি হতে। নিজের অতীতকে ছেড়ে দিয়েছি শুধুমাত্র তাদেরই জন্য। এক্সকিউজ মি মিসেস, যান, ফ্রেশ হয়ে নিন। আমি এখন যাই, আমার ফ্রেন্ডদের সাথে একটু দেখা করে আসি। আমি নিঃশব্দে মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। ধ্রুব আমার দিকে কিছুক্ষণ চেয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেলেন। এই লোকটার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়েছে খুবই কম। যদিও বা ওনারা আমাদের দুঃসম্পর্কে আত্মীয়, তবে বিগত 15 বছরে আমাদের ফ্যামিলির মধ্যে কোনো প্রকার যোগাযোগ কিংবা পরিচয় ছিল না বললেই চলে। 2-1 মাস হলো ওনারা ঢাকায় শিফট করেছেন। 20 দিন আগে এক অপ্রত্যাশিত মুহূর্তে তুলতুল আমার মণিমার সাথে আমার কাকতালীয়ভাবে দেখা। এই সামান্য দেখায় খুব অনাকাঙ্ক্ষিতভাবে বিয়ে পর্যন্ত গড়িয়ে গেছে। আর এই সবটাই হয়েছে তুলতুলের মাম্মা ডাকের কারণে। বেশ খানিকটা সময় নিয়ে ফ্রেশ হয়ে রুমে আসলাম। পুরো রুম ফাঁকা। ধ্রুব সাহেব এখনও আসেননি। আমি একটা স্বস্তির নিঃশ্বাস পেলাম। শরীর থেকে ভারী শাড়ি খুলতে যেন বেশ হালকা হালকা লাগছে নিজেকে।
অলস ভঙ্গিতে বিছানায় এসে এলিয়ে দিলাম ক্লান্ত শরীরটা। পুরো শরীরে অসাড় হয়ে আসছে। পা ব্যথাটা এখন আর অনুভব করতে পারছি না। আর মনের তীব্র ব্যথাটাও কেমন যেন মিলিয়ে গেল। অনেকগুলো নির্ঘুম রাতের পর আজ আমার চোখে ঘুম ধরা দিয়েছে। প্রচুর ঘুমে চোখ দুটো বুজে আসছে আমার। হঠাৎই দরজা লাগানোর শব্দে ঝট করে চোখ মেলে তাকালাম। ধ্রুব এসেছেন। ওনার হাতে খাবারের ট্রে। তৎক্ষণাৎ বিদ্যুৎ ঝটকা খাওয়ার মতোই দ্রুত গতিতে মনে পড়লো আমার ভীষণ ক্ষুধা লেগেছে। ক্ষুধার্ত হওয়ার তীব্র জ্বালা অনুভব করলাম। সকাল থেকে কিছুই ঠিক মতো খাওয়া হয়নি। বিয়ের এত ঝামেলা আর দৌড়ঝাঁপে সব কিছুই এলোমেলো হয়ে গেছে। আমি ধীরে ধীরে উঠে বসলাম। চোখে ছোট ছোট করে ধ্রুবর দিকে চেয়ে তাকে পরখ করতে লাগলাম। তবে আফসোস, মানুষটা বরাবরের মতোই নির্বিকার। ধ্রুব এগিয়ে আসলেন। বিছানায় পাশের টেবিলে খাবার প্লেট রেখে কণ্ঠে নির্লিপ্ততা নিয়ে বললেন, আমাকে বাইরে দেখে আম্মু রাগারাগি করছিল, তাই বলছি আপনার জন্য খাবার আনতে বেরিয়েছি। আমি জানতাম আপনার নাম শুনলে রাগারাগি করবে না। ঠিক তাই হলো। চুপচাপ খাবার গরম করে আমার হাতে তুলে দিয়েছে। আপনার ক্ষুধা থাকলে খেয়ে নিন, আমি ফ্রেশ হয়ে আসছি। ধ্রুব আমার কোনো কথার অপেক্ষা না করে ওয়াশরুমে চলে গেলেন। আমি স্থির চোখে সেদিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। ইতিমধ্যে পেটে জ্বালা পোড়া শুরু হয়ে গেছে। খাবার দেখেই যেন ক্ষুধার পরিমাণ সেকেন্ডে সেকেন্ডে দ্বিগুণ হচ্ছে। আমি খাবারের ট্রে নিয়ে বিছানায় বসলাম। আস্তে ধীরে খাওয়া শুরু করলাম। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, ক্ষুধা থাকার সত্ত্বেও বেশি কিছু খেতে পারছি না। অল্পতেই ক্ষুধা মিটে গেছে। খাবার রেখে দিতে ধ্রুব রুমে আসলেন। তোয়ালে দিয়ে মাথা মুছতে মুছতে খাবারের দিকে চেয়ে বিস্ময় নিয়ে বললেন, খাবার কি আপনি খেয়েছেন নাকি কোনো ইঁদুর টিঁদুর এসে খেয়ে গেছে? দেখে তো মনে হচ্ছে ইঁদুরই খেয়েছে। আমি চোখ ছোট ছোট করে ওনার দিকে সরু দৃষ্টি নিক্ষেপ করলাম। ওনার খোঁচা মারা কথা শুনে আমার ভীষণ রাগ হলো। তীব্র রাগ হওয়া সত্ত্বেও আমার স্বভাবগত অভ্যাসের কারণে তা অপ্রকাশিতই রয়ে গেল। আমি সন্ধিয়ান কণ্ঠে বললাম, আমিই খেয়েছি। আর আমি কোনো ইঁদুর না। সকালে আম্মু এসব দেখলে চিল্লাপাল্লা করে কান ঝালাপালা করে দেবে। ধ্রুব কথা শেষ করে আমাকে চমকে দেওয়ার মতো একটা কাজ করলেন। বিছানায় বসে চামচ নিয়ে আমার একটু খাবার খেতে লাগলেন। ওনার এমন কাজ দেখে আমি চমকালাম। বিস্ময়ের রসগোল্লার মতো হলো আমার চোখ দুটো। উনি খুব স্বাভাবিক ভঙ্গিতে খাবার খেয়ে যাচ্ছেন, যেন এটা খুবই স্বাভাবিক। উনি কি কোনোভাবে বিয়েটা স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করেছেন? কিন্তু এমনটা তো আমাদের শর্তে ছিল না। তাহলে? আমার মাথা এলোমেলো হলো। প্রশ্নগুলো দিশাহারা অবস্থায় মাথার মধ্যে চরকির মতো ঘুরতে লাগলো। আমি ক্ষীণ স্বরে বললাম, কি করছেন আপনি? আমার একটু খাবার খাচ্ছেন কেন? উনি খাবার খেতে খেতে আমার দিকে তাকিয়ে আবার দৃষ্টি সরিয়ে নিলেন। নির্বিকার ভঙ্গিতে বললেন, আমারও একটু একটু ক্ষুধা লেগেছে, তাই খাচ্ছি। আর তার চেয়ে বড় কারণ হলো খাবার অপচয় করা ভালো না। তাই বলে সবার একটু খাবার খাবেন? ধ্রুব আমার দিকে কপাল কুঁচকে তাকালেন। সন্ধিয়ান কণ্ঠে বললেন, সবারটা কখন খেলাম? আমি কি প্রতিদিন বিয়ে করে নাকি যে প্রতিদিন নতুন নতুন বউ এসে খাবার খেয়ে আমার জন্য রেখে দেবে? আমি দমে গেলাম। হতভম্ব হয়ে বসে রইলাম বিছানার এক কোণে। আর কোনো কথা বাড়ালাম না। উনি খাবার খেয়ে বিছানায় আমার পাশে শুয়ে পড়লেন। সঙ্গে সঙ্গে আমি এক লাফে বিছানা থেকে নেমে দাঁড়ালাম। কয়েক পা পিছনে গিয়ে বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, আপনি এখানে ঘুমাবেন? ধ্রুব মাথা হালকা উঁচু করে আমার দিকে চাইলেন। আমার দিক থেকে দৃষ্টি সরিয়ে ঘাড় ঘুরিয়ে ঘুরিয়ে পুরো রুমে চোখ বোলালেন। বেশ শান্ত গলায় বললেন, আমার জানা মতে এটা কোনো হিন্দি সিরিয়াল না। তাদের মতো আমার রুমে আলাদা করে কোনো সোফাও রাখা হয়নি যে আমি সোফায় ঘুমাবো। আর আপনি বিছানায়, তবে আপনি চাইলে মেঝেতে ঘুমাতে পারেন। আই ডোন্ট মাইন্ড। আমি চোখ রাঙিয়ে চাইলাম। ধ্রুব তার ঠোঁট সরল হাসির রেখা টেনে নিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়লেন। আমি এখন ঠায় দাঁড়িয়ে রইলাম। কি করব না করব কিছু বুঝে আসছে না। মিনিটখানেক সময় পেরোতে ধ্রুবর খুব জড়ানো কণ্ঠে শোনা গেল, ক্লান্ত শরীর নিয়ে এভাবে দাঁড়িয়ে থাকলে পা ব্যথা শুরু হবে। তার চেয়ে বরং চুপচাপ শুয়ে পড়ুন। আর হ্যাঁ, আমি এটাও চিপ মাইন্ডের না যে নিজের স্ত্রীকে তার অগোচরে কিংবা তার অমতে বাজেভাবে টাচ করব। সো চিন্তাভাবনা বাদ দিয়ে নিশ্চিন্ত থাকুন, রিল্যাক্স। ওনার কণ্ঠস্বর ধীরে ধীরে জড়িয়ে যাচ্ছে। হয়তো ঘুমিয়ে পড়েছেন। আমি ছোট্ট করে একটা নিঃশ্বাস ফেললাম। ওনার কথা শুনে কিছুটা হলেও স্বস্তি ফিরে পেলাম। আমি আর কোনো কিছু না ভেবে নিঃশব্দে শুয়ে পড়লাম বিছানার অন্য পাশে। অচেনা এক লোকের সাথে এইরকম রুমে একই বিছানায় ঘুমাতে অস্বস্তি সীমা রইল না। এপাশ ওপাশ করতে করতে মিনিট পাঁচের পর ঘুমিয়ে গেলাম। অনেকগুলো নির্ঘুম রাতের পর ঘুম হলো আমার। ক্লান্তিতে যেন বিচ্ছেদের তীব্র ব্যথা ভুলে গেলাম। মনের ব্যথা ভুলে শান্তিতে ঘুমালাম আমি। গল্পের নাম শেষ রাত। সূচনা পর্ব, লেখা সাইয়ারা হোসেন কায়নাত।